ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর প্রথম পোয়েট্রি অন কিলিং আ ট্রি এই কবিতাটা পড়ব। এটি গিভ প্যাটেলের লেখা। তিনি একজন ভারতীয় কবি। এখন ওনাকে আমরা নেচার পোয়েট বলতে পারি। নেচার পোয়েট বলতে যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে জানি আমরা নেচার পোয়েট, সারা টিসডেলকে জানি নেচার পোয়েট, রোয়াল্ড ডালকে জানি নেচার পোয়েট। তো সেরকম এক কবি বলতে পারি যিনি মূলত প্রকৃতি নিয়ে তার যে নিবিড় পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণকে কবিতার রূপ দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে। পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটে চলেছে, যা আপাত দৃষ্টিতে সাধারণ, কিন্তু তার মধ্যেও তিনি কিছু ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় সেই বিষয়গুলো উত্থাপন করে কবিতা লিখেছেন। তার বেশ কিছু কবিতা সেই সমস্ত বিষয়ের ওপর দেখতে পাওয়া যায় যা সমকালীন সমাজকে তুলে ধরে, এবং তার সঙ্গে এই যে সেন্স অফ অর্ডিনারিনেস, আমাদের চারপাশে ঘটে চলা যা অতি সাধারণ ঘটনাগুলো, সেই ঘটনাগুলোতে মূলত আলোকপাত করার চেষ্টা করেন তিনি। এখন তার লেখার ভঙ্গিমা অত্যন্ত স্বচ্ছ, লুসিড ওয়েতে লেখেন তিনি, খুব ফ্লুয়েন্ট ওয়েতে লেখা হয়, এবং উপস্থাপনার ভঙ্গিটাও খুব সহজবোধ্য বা আন্ডারস্ট্যান্ডেবল। এখন সেরকমই একটা কবিতা আছে এখানে, অন কিলিং আ ট্রি। এই কবিতাটা মূলত একটু ইউফেমিস্টিক্যালি লেখা হয়েছে বা সার্কাস্টিক্যালি লেখা হয়েছে, মানে সার্কাজম আছে বা ইউফেমিজম আছে। ইউফেমিজম বলতে বোঝায় যে রূঢ় কথাও যখন একটু শ্রুতিমধুরভাবে বলার চেষ্টা করা হয় তখন তাকে ইউফেমিজম বলে। আর সার্কাজম বলা হচ্ছে যে মজার ছলে, হাসির ভঙ্গিতে বা উড়িয়ে দেওয়ার মতো করে যখন কোনো বিষয় যা আপাতভাবে গম্ভীর এবং চিন্তার বিষয়, সেই বিষয়গুলোকে উত্থাপন করা হয় এবং সেখানে একটা বিদ্রূপের ভাব থাকে, একটা বিদ্রূপের ভঙ্গিমা থাকে। তো এটাকে সার্কাজম বলা হয়। তো এই সার্কাস্টিক্যালি বা ইউফেমিস্টিক্যালি তিনি কবিতাটা উত্থাপন করেছেন বিষয়বস্তুকে। এখন এই কবিতাটা আছে 4টে স্ট্যান্জায়। একদম শুরু থেকে এই আয়রনি শুরু হয়েছে বা স্যাটায়ার শুরু হয়েছে। তো এখানে কবি গাছ কাটাকে, ফেলিং অফ আ ট্রিকে বা ফেলিং অফ ট্রিজকে একটা সেরেমনিয়াল টাস্ক হিসেবে দেখেছেন, আনুষ্ঠানিক কাজ যা মানুষ সহজাতভাবে সচরাচর করে থাকে। প্রথম দুটো স্ট্যান্জাতে আছে, বিশেষ করে প্রথম স্ট্যান্জায় আছে যে মানুষ কিভাবে এই গাছ কাটার কাজটা করে, মূলত সাধারণত কিভাবে করে। আর দ্বিতীয় স্ট্যান্জায় আছে তার যে পারভার্সিটি আছে বা ট্র্যাজেডি অফ দ্য অ্যাকশন আছে, যে আপাত দৃষ্টিতে এটা করা উচিত নয়, অনুচিত একটা কাজ, তথাপি সে করছে, এবং তারপরেও কি করে সেই গাছটা তার রেজিলিয়েন্স, দৃঢ় স্বভাবের ওপরে ভিত্তি করে সে মাথা তুলে দাঁড়ায়, তার একটা উপস্থাপনা আছে। এবং ফাইনালি আছে যে দ্য হন্টিং মেথড অর মেথডিক্যাল অ্যানালাইসিস অফ দ্য এক্সিকিউশন অফ আ ট্রি, যে ফাইনালি প্রপারলি একটা গাছকে কিভাবে হত্যা করা যায়। তো এই নিয়ে 4টে স্ট্যান্জার ডেসক্রিপশন আছে। কবিতাটা মূলত ফ্রি ভার্সে লেখা হয়েছে, অর্থাৎ ছন্দের মিল খোঁজার চেষ্টা করা হয়নি, এখানে বিষয়বস্তুতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আমি টেক্সটে যাচ্ছি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। হ্যাঁ, একটা গাছকে কাটতে বেশ অনেকটা সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। শুধুমাত্র একটা ছুরির আঘাতে এ কাজ হবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। কারণ এই গাছটা বেড়ে উঠেছে ধীরে ধীরে এ পৃথিবী থেকে তার বাঁচার রসদ সংগ্রহ করে। রাইজিং আউট অফ ইট, দ্য সারফেস অফ দ্য আর্থ থেকে, এই ভূপৃষ্ঠ থেকে তার উত্থান ঘটেছে।
ফিডিং আপন ইটস ক্রাস্ট, এই ভূপৃষ্ঠ থেকে, এই সারফেস থেকে সে তার প্রয়োজনীয় যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল বা এলিমেন্টস ছিল, প্রভিশনস ছিল, সেগুলো সেই রসদ সংগ্রহ করে সে বড় হয়েছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এবং বছরের পর বছর ধরে সে শুষে নিয়েছে, শোষণ করেছে সূর্যালোক, বাতাস গ্রহণ করেছে এবং মাটি থেকে জল শোষণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রস হাইট, এখানে লেপ্রস বলতে রাফ অ্যান্ড আনইভেন বোঝাবে। লেপার এক কুষ্ঠ রোগীর ত্বক যেমন হয়, স্কিন কমপ্লেকশন যেমন হয়, সেটা রাফ হয়, স্মুথ হয় না, আনইভেন হয় এবং স্কারি হয়, ঠিক সেরকমই তার সেই রাফ অ্যান্ড আনইভেন ত্বক থেকে, গাছের বাক থেকে, ছাল থেকে, সেখান থেকে জন্মায় স্প্রাউটিং লিভস, ছোট ছোট পাতা বেরিয়ে আসে সেখান থেকে। নেক্সট, পরের স্ট্যান্জা, সো হ্যাক অ্যান্ড চপ, তাই শুধুমাত্র কোপ বসানো বা তাকে টুকরো টুকরো করে কাটার চেষ্টা, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এই সমবেত প্রচেষ্টায় একটা গাছকে হত্যা করা যাবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, এবং এ প্রচেষ্টাতে সেই গাছটাকে খুব যে যন্ত্রণা বা কষ্ট দেওয়া যাবে এমনটাও নয়। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, সেই ক্ষতবিক্ষত গাছের যে ত্বক, চামড়া, এখানে পার্সনিফাই করা হয়েছে, আমরা একদম শুরু থেকে দেখব ট্রিকে এখানে পার্সনিফাই করা হয়েছে, তার সেই ত্বক সে অতি দ্রুত নিরাময় হয়ে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং যে অংশ থেকে হয়তো তাকে কেটে ফেলা হয়েছিল মাটির খুব কাছাকাছি, সেখান থেকে আবার উইল রাইজ কার্ল গ্রিন টুইগস, সেখান থেকে উঠে আসবে, সেখান থেকে আবার বেড়ে উঠবে একটু কোঁকড়ানো, কুণ্ডলীকৃত অবস্থায় থাকা ছোট ছোট পাতা বা কিশলয়গুলো। এখন এই জায়গাটা আরেকবার আমরা রিপিট দেখে নিই যে এখানটা কি বলেছে। ফার্স্ট স্ট্যান্জায় যেরকম বলা হয়েছিল যে প্রথম স্ট্যান্জাতে আছে যে দ্য মেটিকিউলাস টাস্ক অফ কিলিং আ ট্রি, যেভাবে একটা গাছকে হত্যা করার চেষ্টা হয়, তা সত্ত্বেও গাছটা যখন মাথা তুলে দাঁড়ায় এবং তার সেই ডিটারমিনেশন, রেজলিউশন বা রেজিলিয়েন্সের পেছনে কারণটা কি সেটা কবি ব্যাখ্যা করেছেন। যে শুধুমাত্র একটা ছুরির আঘাত তাতে একটা গাছকে হত্যা করা সম্ভব নয়, কারণ তার বেড়ে ওঠাটা, তার জন্ম ও বেড়ে ওঠাটা, সেটা যেহেতু এই পরিবেশ থেকে নানান রসদ সংগ্রহ করে হয়েছে, তাই সেই গাছটার মধ্যে ইনবর্ন একটা প্রোটেক্টিভ পাওয়ার আছে। আর সামহোয়ার, কোথাও একটা, দ্য সোর্স অফ ইটস রেজিলিয়েন্স ইজ হিডেন, তার এই যে দৃঢ়চেতা, হার না মানা একটা মনোভাব, তার উৎসটা কোথাও লুকিয়ে রয়েছে। তো সেটা কীরকম আছে, সে কিভাবে বেড়ে উঠেছে? ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা ওই ভূত্বক থেকে, সারফেস অফ দ্য আর্থ থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করেছে, সেখান থেকে তার উত্থান ঘটেছে, রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট, সেখান থেকে সে তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করেছে, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, বছরের পর বছর ধরে সে শোষণ করেছে সূর্যালোক ও জল এবং গ্রহণ করেছে বাতাস। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রস হাইড, এবং তার সেই আনইভেন, আনস্মুথ এবং রাফ স্কিন থেকে, খড়খড়ে ত্বক থেকে, স্প্রাউটিং লিভস, সেখান থেকে কিন্তু ছোট ছোট পাতা জন্ম নেয়। পরের স্ট্যান্জায় যেমন বলছে, তাই শুধুমাত্র ছুরির আঘাত বা কোপ এবং একটা গাছকে টুকরো টুকরো করার প্রচেষ্টা চালালেই হবে না, তাতে খুব একটা যন্ত্রণা তাকে দেওয়া যাবে না, এবং যা
যতটুকু ক্ষতবিক্ষত হবে সেটা, এখানে ব্লিড বলতে ওই ল্যাটেক্সের কথা বলা হয়েছে, তরুক ক্ষীরের কথা, ওই আঘাতের জায়গা থেকে সেগুলো রক্তের মতো গড়িয়ে পড়বে। বলছে গাছের সেই আঘাতও অতি দ্রুত নিরাময় হয়ে যাবে। এবং তারপরেই অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির খুব কাছাকাছি থেকে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, সেখান থেকে ওই ছোট ছোট প্রাথমিক অবস্থায় গুটিয়ে থাকা যে কচি পাতা বা কিশলয় আছে সেগুলো আবার করে বেড়ে উঠবে। মিনিয়েচার বাউস হুইচ ইফ আনচেকড, এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখা প্রশাখাগুলো, মিনিয়েচার মানে আইডেন্টিক্যাল, হুবহু একরকম দেখতে কিন্তু আকারে খুব ছোট, সেরকম ডালপালাগুলো আবার হয়ে বড় হয়ে উঠবে। অ্যান্ড হুইচ ইফ আনচেকড, যদি এগুলোতে নজর দেওয়া না হয়, উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, সেগুলো আবার প্রসারিত হবে এবং তারপর ব্যাপ্ত হয়ে পরিপুষ্ট হয়ে সে আগের মতো বড় বড় শাখা প্রশাখা বা ডালপালার আকার নেবে। নেক্সট, নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, না এভাবে হবে না। এই যে আগের দুটো স্ট্যান্ডায় যে প্রসিডিওরগুলো বলা হচ্ছে তাতে হবে না একটা গাছকে হত্যা করা। বলছে গাছটার শিকড়টা মাটি থেকে উপড়ে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, তার আশ্রয়দাত্রী যে ধরিত্রী বা পৃথিবী আছে তার বুক থেকে তাকে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড অ্যান্ড টাইড, আগে ভালো করে গাছটাকে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে শক্ত করে। অ্যান্ড পুলড আউট, এবং তারপরেই উপড়ে ফেলা। স্ন্যাপড আউট, স্ন্যাপ মানে হচ্ছে সুতো জাতীয় বা সরু জাতীয় কিছু শব্দ করে ছিঁড়ে যাওয়া। স্ন্যাপড আউট, এবং ওই শিকড়গুলো মাটি থেকে উপড়ে চলে আসবে, তার যে অংশ বিশেষ রয়ে যাবে সেখান থেকে ছিঁড়ে বেরিয়ে আসবে সেটা। অর পুলড আউট এন্টায়ারলি, অন্যথায় তাকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে মাটি থেকে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, এবং সেখানে একটা ওই গহ্বর তৈরি হবে ধরিত্রী বা পৃথিবীর বুকে, যাকে অনেকটা মাতৃজঠরের সাথে তুলনা করা হয়েছে, যেখান থেকে তার সন্তানকে উপড়ে নেওয়া হচ্ছে, বার করে নেওয়া হচ্ছে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং এর ফলে তার যে শক্তির উৎস সেটা এবার সবার সামনে উন্মোচিত হয়ে গেল। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সে উৎস হচ্ছে একটু সাদাটে বা বিবর্ণ এবং সিক্ত, যেহেতু শিকড় মাটির নিচে ছিল দীর্ঘ সময়। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, সব থেকে সংবেদনশীল অংশ গাছের, যা বছরের পর বছর ধরে মাটির নিচে লুকিয়ে ছিল। নেক্সট, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, এবং তারপরের বিষয়টা হচ্ছে তাকে বাতাসে খোলা অবস্থায় রেখে দিতে হবে সূর্যালোকের নিচে, এবং আস্তে আস্তে সূর্যের প্রখর দাবদাহে সেটা শুকিয়ে আসবে, তার শ্বাসরুদ্ধ হয়ে আসবে ইন সান অ্যান্ড এয়ার, সূর্যালোক এবং বাতাসের সংস্পর্শে। ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, আস্তে আস্তে সে তার টেন্ডারনেস বা সফটনেস হারাবে, তার যে হোয়াইটিশ কালার সেটা ব্রাউনিশ হয়ে যাবে, এবং হার্ডেনিং সেটা শক্ত হয়ে আসবে। টুইস্টিং অ্যান্ড উইদারিং, আস্তে আস্তে যন্ত্রণায়, কল্পনা করা হচ্ছে যন্ত্রণায় যেন সেটা আস্তে আস্তে কুঁকড়ে যাবে, এবং উইদারিং শুকিয়ে আসবে ধীরে ধীরে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপর ইট রেফার্স টু দ্য কিলিং অফ আ ট্রি, দ্য ফেলিং অফ আ ট্রি, এটি গাছকে হত্যা করার যে দীর্ঘায়িত প্রচেষ্টা সেটা তখনই শুধুমাত্র সম্পন্ন হবে। তাহলে এখানে একটু ব্যঙ্গাত্মক অর্থে লেখা হয়েছে। আসলে কবি এখানে বলতে চাইছেন যে গাছ কাটা উচিত নয়, গাছ যেভাবে আমাদের পাশে দাঁড়ায়, আমাদের সহায়তা করে, আমাদের বেঁচে থাকার প্রধান উৎস হিসেবে কাজ করে, সে গাছকে নির্বিচারে হত্যা করা উচিত নয়। তথাপি মানুষ এই ঘৃণ্য জঘন্য কাজ করে, তাই সরাসরি বারণ না করে, নেগেশনের পথে না গিয়ে কবি এই পন্থা বেছে নিয়েছেন। তিনি একটু স্যাটারিক্যালি, ব্যঙ্গ বা বিদ্রূপের স্বরে এই প্রসঙ্গ উত্থাপন করেছেন তিনি, এবং পদ্ধতিটাকে একটি মানুষের হত্যার সাথে সামঞ্জস্য রেখে বর্ণনা করা হয়েছে, যাতে সেটা আমাদের মনে একটা বিরূপ
প্রতিক্রিয়া তৈরি করে যে কেন একটা গাছকে কাটা উচিত নয় বা হত্যা করা উচিত নয়। ওকে, কবিতাটা ভালো করে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে নেবে এবং মানেগুলো দেখে নেবে।